কোন শর্তে বিশুদ্ধ বাস্তব হবে, যেহেতু বাস্তব বলেছে তাহলে আই এর পার্টে 0 করার জন্য শর্তটা হচ্ছে বি এর মান 0 বসাতে হবে, মানে আই এর সঙ্গে যেটা আছে সেটাকে 0 করতে হবে। এটা হচ্ছে বিশুদ্ধ বাস্তব হয়ে গেল। ক্লিয়ার? হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো আজকে তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর জন্য কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যা বা জটিল রাশি যে চ্যাপ্টারটা আমি শুরু করেছিলাম, সেই চ্যাপ্টার আমি থিওরি তোমাদের কমপ্লিট করে দিয়েছিলাম। যারা থিওরিটা দেখোনি অর্থাৎ যে কনসেপ্টের ভিডিওটা দেখোনি, থিওরি বা কনসেপ্ট, তোমরা অবশ্যই থিওরি বা কনসেপ্টের ভিডিওটা দেখে নেবে। আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, ঠিক আছে? সেখানে অলরেডি আমি দুটো ভিডিও করিয়েছি। প্রথম দুটো ভিডিওতে আমি থিওরি এবং এমসিকিউ এসএন দে বইয়ের এমসিকিউ 1 থেকে 9 পর্যন্ত করিয়ে দিয়েছি। ওকে, তোমাদেরকে বলি 1 থেকে 9 বা 10 পর্যন্ত আমি করিয়ে দিয়েছি। ওকে, মেবি 1 থেকে 9 পর্যন্ত করিয়েছি এবং দুটো ভিডিওতে থিওরি বুঝিয়েছি। তাহলে অবশ্যই যারা থিওরি দেখোনি তারা অবশ্যই থিওরিটা অবশ্যই দেখে নেবে। আগে থিওরি দেখলে তবে এই ভিডিওর এমসিকিউ গুলো বুঝতে পারবে। ওকে, থিওরি না দেখলে মানে কনসেপ্ট না বুঝলে তোমরা কিন্তু কোনো এমসিকিউ বুঝতে পারবে না। তাই যারা ভিডিওটা দেখতে চাইছো তারা অবশ্যই আগে থিওরিটা দেখে নেবে বা কনসেপ্টটা বুঝে নেবে। এই ভিডিও ডেসক্রিপশনে আমি তার লিংকটা দিয়ে দেবো, ঠিক আছে? কনসেপ্ট বুঝে গেলে থিওরি প্রত্যেকটা অঙ্ক জলের মধ্যে সহজ লাগবে। ওকে, তাহলে দেখো তোমরা ওই দুটো ভিডিও, বাকি দুটো ভিডিও যদি দেখে নাও তাহলে তোমরা থিওরি কমপ্লিট করবে, প্লাস 1 থেকে 9 পর্যন্ত এমসিকিউ তোমরা কমপ্লিট ভাবে বুঝতে পারবে। ওকে, আজকে দেখো পার্ট 3। আজকে আমাদের 10 থেকে এমসিকিউ হবে। এসএন দে বই, সুরেন্দ্রনাথ দে বইয়ের 10 থেকে এমসিকিউ হবে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। পেজ নাম্বার 345, পেজ নাম্বার 345। ওকে, দেখো আমাদের 10 থেকে অঙ্ক হবে। হ্যাঁ, 1 থেকে 9 আমাদের অলরেডি হয়ে গেছে, কনসেপ্ট হয়ে গেছে, অবশ্যই কনসেপ্টটা দেখে নেবে। 10 নম্বর অঙ্ক বলছে যে Z1 Z2 দুটি কমপ্লেক্স সংখ্যা বলেছে বা কমপ্লেক্স নাম্বার বলেছে, যেটা Z1 একটা Z2। Z1 Z2 দুটি কমপ্লেক্স সংখ্যা বা কমপ্লেক্স রাশি বলেছে এবং বলছে যে এই চারটি অপশন দিয়েছে, কোন অপশনটা ঠিক হবে। দেখো 1 নম্বর অপশন দিয়েছে mod of Z1 plus Z2 greater equal to mod of Z1 plus mod of Z2 plus। ওকে, 1 নম্বর অপশন দিয়েছে। 2 নম্বর অপশন কি বলেছে দেখো, বলছে আর্গুমেন্ট অফ Z1 Z2 equal to argument of Z1 into, এটা 2 নম্বর অপশন দিয়েছে। 3 নম্বর দিয়েছে, দেখো এই অপশনগুলো লিখছি কেন, কোনো কারণ আছে, এমনি এমনি লিখিনি। দেখো এইগুলোতে আমি অনেক কিছু বুঝিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? একটু ভালো করে শোনো, দেখো আমি অনেক কিছু বুঝিয়ে দিতে চাইছি যাদের সঠিকগুলো কোনটা এবং কেন মিথ্যা হলো সেটা বোঝাচ্ছি, কারণটা বোঝাচ্ছি, মিথ্যা হওয়ার কারণটা, ঠিক আছে? তুমি ভালো করে দেখো। Z1 minus plus Z2 equal to Z1 plus Z2, এটা ওকে। 4 নম্বর অপশন বা ডি অপশন বলেছে Z1 Z2 equal to mod of Z1 Z2 equal to mod of Z1। দেখো এই চারটে অপশনের মধ্যে বলছে কোনটি সঠিক। বলছে Z1 Z2 দুটি কমপ্লেক্স নাম্বার হলে এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক। আমি তোমাদের একটা রাইট অ্যান্সারটা বলে দিই এবং তার সঙ্গে সঙ্গে বাকিগুলো মিথ্যা কেন হলো সেগুলো বলে দেবো, ঠিক আছে? দেখো তাহলে তোমাদের কনসেপ্ট যে আসুক না কেন, অন্য কোনো অঙ্ক আসুক না, ঘুরিয়ে হলে পারবে, ঠিক আছে? আগে দেখে নাও এর কোনটা সত্যি এবং বাকিগুলো মিথ্যা কেন। কারণটা শোনো, এটা সত্য। ওকে, এটা একটা ফর্মুলা, যে মডুলাসের ফর্মুলা, যে mod of Z1 Z2 equal to mod of Z1 plus mod of Z2 হয়। ওকে, এটা কিন্তু ডিভাইডের ক্ষেত্রেও হয়, মাথায় রাখবে এটা হয়, তার সঙ্গে ডিভাইডের ক্ষেত্রে এটা সত্যি হবে যে Z1 বাই Z2 তার মড ইকুয়াল টু বলতে পারি mod of Z1 বাই mod of Z2, এটা মাথায় রাখবে, ঠিক আছে? যেমন গুণের সময় ইকুয়াল হয়, মড আলাদা হয়ে গেলে, ভাগের সময় মড আলাদা হয়ে গেলে ইকুয়াল হয়, এটা মাথায় রাখবে তোমাদের, ঠিক আছে? আচ্ছা, mod of Z1 Z2 plus mod of equal to mod of Z1 plus mod of Z2 এটা কখনো সঠিক হতে পারে না, এটা কখনো হয় না। দেখো এই দুটো অপশন রিলেটেবল, দেখো একই টাইপের, কিন্তু এটা সত্যি না। সত্যি কোনটা দেখো, এরকম সত্যি, এটা সত্যিটা শুনে নাও, এই দুটো ট্রুটা শুনে নাও, এটা ফলস। ট্রুটা তাহলে কি? ট্রুটা বলছে mod of Z1 plus Z2 লেস ইকুয়াল টু হবে, মানে গ্রেটার ইকুয়াল টু আছে না, হবে লেস ইকুয়াল টু mod of Z1 plus mod of Z2। দেখো অ্যাকচুয়ালি এটা যদি দুটি কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশন অর্থাৎ যোগফলের মড তার সেপারেট ভাবে যদি মড হয়ে যায় সেটা সবসময় বড় হবে, মাথায় রাখবে। দুটি কমপ্লেক্স নাম্বারের যোগফলের মড থেকে সেপারেট ভাবে মডের যোগফল সে সবসময় বড় হয়। দেখো দুটো সেপারেট মডের যোগফল একসঙ্গে যোগফলের থেকে বড় হয়। ওকে, এটা মাথায় রাখবে, এটা হচ্ছে এটা সঠিকটা, এটা সঠিক। 1 আর সি, 1 আর 3 এই দুটো অপশনের সঠিক অ্যান্সার হচ্ছে এটা। ওকে, এরকম থাকলে সত্যি হতো, যেহেতু উল্টোটা আছে তাহলে এটা ভুল, এটাও ভুল। আর এটা বুঝতে পারলে এটা এটা ঠিক, এটা এই অঙ্কের রাইট অ্যান্সার হচ্ছে
অপশন ডি, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ওকে, বা 4 এটা রাইট অ্যান্সার। এবার সিটা ভুল কেন? এই সিটা সঠিক কি দাঁড়ালো? এর সঠিক হচ্ছে, সরি সি না, এ আকার সি তো এটা সঠিক, এবং এই যে বি এটা সঠিকটা দেখো, 2 নম্বরের সঠিকটা দেখো। এটা সূত্র হচ্ছে যে আর্গুমেন্ট অফ z1 z2 ইকুয়াল টু বলতে পারি আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, যে যেমন লগারিদম পড়তে log ab মানে কি log a প্লাস log b, সেম টু সেম এটা ফর্মুলা, এটা যে আর্গুমেন্ট অফ z1 z2 আর্গুমেন্ট অফ z1 z2 ইকুয়াল টু আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2, মাথায় রাখবে এটা। ঠিক আছে, এটার ফর্মুলা। কিন্তু এখানে তো প্লাস দেওয়া নেই, গুণ দেওয়া ছিল, তাই এটা ভুল। বুঝতে পারলে? যদি প্লাস থাকলে এটা রাইট অ্যান্সার হতো। তাহলে কি হবে, এই এটার মধ্যে সব থেকে সবগুলো দেখো বোঝার আছে কিছু, এমনি এমনি দেয় না এগুলো, শুধুমাত্র এটা যা টিক মারলাম রাইট তাই হয়ে গেল না, বাকিগুলো বুঝে নাও কখন ঠিক হবে। ওকে, তাহলে বুঝে গেলাম এ আর সি তো এটা ঠিক হবে, দেওয়া নেই তাই ভুল। এটা তো এমনি ঠিক, এটার সঙ্গে ভাগেরটা মনে রাখবে ঠিক, এবং 2 নম্বরটা আর্গুমেন্টের অঙ্কটা এটা ঠিক, এখানে প্লাস থাকতে হবে, মানে প্লাস নেই তাই ভুল। এটা আশা করি ক্লিয়ার, এটা আশা করি বুঝতে পেরেছো। তো প্রত্যেকটা অঙ্ক যদি এইভাবে বিশ্লেষণ করি আমি, তাহলে তোমাদের কোনো কিছু আর বুঝতে সমস্যা হবে না। ঠিক আছে, কোনো কিছু বুঝতে সমস্যা হবে না। প্রত্যেকটা জিনিস এভাবে ক্লিয়ারলি করে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে বুঝতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কেন হয়েছে, অপশনটা কেন রাইট হলো, এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে যদি করে ফেলো, তাহলে যে কোনো অঙ্ক তোমাদের কনসেপ্ট একদম 100% ক্লিয়ার সহ বুঝতে পারবে। আশা করি ক্লিয়ার। পরে অঙ্ক দেবো। দেখো পরের অঙ্কটা বলছে যে এর একটু ত্রিকোণমিতির একটু কিছু একটা ফর্মুলা লাগবে। দেখো অঙ্কটা আমি বুঝিয়ে দিই, ত্রিকোণমিতির ফর্মুলাটা বলে দেবো। বলছে 11 নম্বর, বলছে sin x প্লাস i cos 2x, আর বলছে cos x মাইনাস i sin 2x। এই দুটো কমপ্লেক্স নাম্বার বলছে একে অপরের অনুবন্ধী। ভালো করে শুনবে, বলছি এই দুটো কমপ্লেক্স নাম্বার বলছে কনজুগেট টু ইচ আদার, মানে একে অপরের অনুবন্ধী। ক্লিয়ার? যদি অনুবন্ধী হয় তাহলে বলতে চাইছে যে যখন এক্স এর মান কি হবে, এই দুটো যদি অ্যাকচুয়ালি কোশ্চেনটা বলতে চাইছে যে কোন শর্তে বা এক্স এর মান কত হলে এরা পরস্পর অনুবন্ধী হবে। এভাবে বলছে যে এরা অনুবন্ধী হলে এক্স এর মান কত হবে, অথবা এক্স এর মান কি হলে অনুবন্ধী হবে। ঠিক আছে, বা এই অনুবন্ধী হওয়ার জন্য এক্স এর মান কি হতে হবে, এরকম কোনো কোশ্চেন বলেছে। ঠিক আছে, তাহলে অনুবন্ধী মানে কি, এটার বার ইকুয়াল টু এটা। ওকে, তাহলে বলতে পারি দেখো তো, যেহেতু সাইন এক্স প্লাস আই cos 2x, ওকে, বলে sin x প্লাস i cos 2x, এটা যদি পরস্পর অনুবন্ধী, তাহলে কি বলতে পারি বলো, ইকুয়াল টু এর অনুবন্ধী, মানে কি হবে cos x মাইনাস i sin x, তার অনুবন্ধী মানে কনজুগেট অর্থাৎ বার। এটা পরস্পর অনুবন্ধী মানে হচ্ছে যে এটা ইকুয়াল টু এটার বার। আশা করি ক্লিয়ার। আর আমি তো, তোমরা যদি বুঝতে পারছো না, অবশ্যই তোমরা কনসেপ্টের ভিডিওগুলো দেখে নেবে, তাহলে ক্লিয়ার হবে অনুবন্ধী মানে কি, অনুবন্ধীটা কি বলেছিলাম। এটা পরস্পর অনুবন্ধী মানে কি, এটা ইকুয়াল টু এটার বার। ওকে, তাহলে কি হবে দেখো, sin x প্লাস i cos 2x ইকুয়াল, এর বার কত হবে, তাহলে i এর sin x হবে, অনুবন্ধী উঠে গেলে cos x প্লাস i sin 2x, সরি এখানে 2x ছিল। আসলে ক্লিয়ার। এবার দেখো দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হলে কি হয়, আমি বলেছিলাম যে এর রিয়েল পার্ট ইকুয়াল হলে কি হয় বলো, sin x ইকুয়াল টু cos x হবে, এখানে এটা ইকুয়াল টু এটা হবে, cos 2x ইকুয়াল টু sin 2x। যারা কনসেপ্ট বুঝতে পারছো না, অবশ্যই কনসেপ্টের ভিডিও দেখে নেবে যে দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হলে কি হয়। ওকে, একটু ক্লিয়ার। এখান থেকে কি বলতে পারি দেখো, বলতে পারি tan থিটা ইকুয়াল টু বা tan x ইকুয়াল টু 1, কারণ sin টা cos দিকে আসলো, cos এর সঙ্গে কিন্তু 1 আছে, তো cos টা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে sin বাই cos ইকুয়াল টু tan ইকুয়াল টু 1। এখানে দেখো সেম, এটা ওদিকে ভাগ করে দাও, ইনটু 1 আছে, তাহলে কি বলতে পারি tan 2x ইকুয়াল টু 1। এটা আমরা সবাই বুঝতে পারলাম, এটা বেসিক একদম ফর্মুলা। cos টা ওদিকে ভাগ করে দাও, তাহলে sin বাই cos ইকুয়াল টু tan ইকুয়াল টু 1, আর tan 2x ইকুয়াল টু 1। সো এখানে করলাম। এবার দেখো একটা ফর্মুলা তোমাদের শেখাবো, যে ত্রিকোণমিতির ফর্মুলা, যে tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, মাথায় রাখবে। ওকে, যেখানে n কি,
n বিলংস টু z, z মানে ইন্টিজার, ওকে, z মানে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তাহলে এটা যদি হয় তাহলে কি হবে দেখো, এখানে দেখো, আচ্ছা 1 মানে বলতে পারি দেখো 10 5/4, মানে 1 মানে কি, 1 মানে হচ্ছে 10 45 ডিগ্রি, মানে 10 5/4, আশা করি ক্লিয়ার। তাহলে এখান থেকে এটা ইকুয়াল এটা হলে x ইকুয়াল কি বলতে পারি বলো, n বাই প্লাস 5/4 অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, বলতে পারি এটা। তুমি এখানে বলতে পারি দেখো তো, এটা বলতে পারি 10 5/4 বলতে পারি এখানে, 1 মানে 10 5/4 মানে 45 ডিগ্রি, তাহলে 2x ইকুয়াল টু কি বলতে পারি বলো। আচ্ছা এখানে m নিয়েছিলাম, এখানে m নিয়ে নেই, তাহলে m 5 প্লাস 5/4, আশা করি ক্লিয়ার। জানে n এখানে যেহেতু n নিলাম, ওখানে m নিলাম, এখানে বলো এখানে যে ইন্টিজার, সেই ইন্টিজারটার নাম কি হচ্ছে n, আর ইন্টিজারটা হচ্ছে m। যদি একই অঙ্কের মধ্যে দুটো ইন্টিজার ব্যবহার করছি, ওই জন্য দুটো রকম নাম দিলাম, ঠিক আছে, দুটোই কিন্তু ইন্টিজার। এবার তাকাবে, এবার পরিষ্কারভাবে দেখাও যে, আচ্ছা তুমি স্যার গন্ডগোল হয়েছে, এটাও n নিয়ে নিন, আপনাদের এটাও n নিয়ে নেবো, যদি তোমাদের গন্ডগোল হয়ে যায় এটাও n নিয়ে নেবো, হ্যাঁ, কোনো সমস্যা নেই, দুটো ইন্টিজার। এবার দেখো এখান থেকে x সমান এটা পেলাম, এখান থেকে বলতে x ইকুয়াল কত হবে বলো, পেলাম দেখো তো n/2 ইন্টু 5 প্লাস 5/8। দেখো x ইকুয়াল টু এটা পেলাম, এখানে x ইকুয়াল টু এটা পেলাম না। আচ্ছা একই তো কমপ্লেক্স নাম্বার, দুটো তো কমপ্লেক্স নাম্বার ছিল যারা একে অপরের কনজুগেট ছিল, যেহেতু দুটি কমপ্লেক্স নাম্বার একে অপরের কনজুগেট, সেই জন্য এখানে দেখো x এর কোনো কমন মান কি এখানে পাচ্ছি দেখো তো, এখানে এই দুটো কি কমন মান, x এর বলছি n এর মান তুমি যে কোনো কিছু বসাও না কেন, x এর কি দুটো কমন মান পাচ্ছি, x এর দুটো কমন মান পাচ্ছি না। যেহেতু x এর কোনো কমন মান পাচ্ছি না, যেহেতু x এর কোনো কমন মান পাচ্ছি না, দেখো x দুটো মান কিন্তু আলাদা, x এর মান এটা, এখানে x এর মান এটা, বলছে n এর যে কোনো মানের জন্য, n ইন্টিজার, n এর মান যে কোনো ইন্টিজার মানের জন্য, বলছে n বিলংস টু z এর যে কোনো মানের জন্য এই দুটোতে কোনো কমন মান x এর পাবো না। যে বুঝতেই পারছো দেখে আলাদা পাচ্ছি না, কিন্তু x এর মান তুমি যে কোনো কিছু বসানো, ইন্টিজার না, যে কোনো ইন্টিজার বসানোর জন্য এখানে যেহেতু কমন মান পাচ্ছি না, সেই জন্য আমরা কি বলতে পারি বলো, বলতে পারি যে এই x এর কোনো মান পাওয়া যাচ্ছে না, এটা কনজুগেট হলে x এর আমরা কোনো মান আমরা পাবো না, ওকে, x এর কোনো কিছু মান পাবো না। দেখো অপশন কোথাও আছে কিরকম, নো ভ্যালু ফর x, আচ্ছা হ্যাঁ x এর কোনো মান পাবো না, গুড, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, x এর কোনো মান আমরা পাবো না, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। সরি এখানে 2 দিয়ে ভাগ করলে এখানে 8 হয়ে যাবে, এটা 8 হয়ে যাবে, 2 দিয়ে ভাগ করলে এটা n/2 ইনটু 5 প্লাস 5/4, এই 2 ভাগ করলে এটা 8 হয়ে যাবে। তাহলে দেখো x এর মান, n এর মান তুমি যা ইচ্ছে বসাও, 0 বসাবে, বসিয়ে দেখো 5/4 এটা 5/8, 1 বসাও দেখো 5 প্লাস 5/4 এখানে হবে কি বলো তো 5/2 প্লাস 5/8। তাহলে তুমি n এর মান ইন্টিজার যা ইচ্ছে বসাও, 0 1 -1 2 3 4 5 6 যা ইচ্ছে n এর মান বসাও, কখনো x এর এখানে কমন মান পাবে না। যেহেতু কমন মান পাবো না, তাহলে এখানে x এর কোনো মান নেই, নেই বলে নেই হয়েছে, তাহলে এটা হচ্ছে পরস্পর অনুবন্ধী হওয়ার কন্ডিশন হচ্ছে x এর কোনো মান পাবো না, তাই এরা অনুবন্ধী, ওকে, এটা মাথায় রাখবে যে এখানে x এর কোনো কমন মান নেই, মানে x এর কোনো মানের জন্য এটা অনুবন্ধী হতে পারে না, ঠিক আছে, আশা করি ক্লিয়ার সবার। তার উত্তর হবে x এর কোনো মান নেই, যেহেতু কমন মান নেই তাই আমরা বলবো x এর কোনো মান নেই, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা ফর্মুলা কোথায় আছে, এটা ত্রিকোণমিতির মধ্যে ফর্মুলা আছে, ঠিক আছে, ত্রিকোণমিতি পড়াবো তখন বলে দেবো, এটা সব মাথায় রাখবে ফর্মুলাটা। আচ্ছা এই অঙ্কটা একটু অন্য টাইপের অঙ্ক ছিল, বাকিগুলো খুব সহজ অঙ্ক, দেখো আচ্ছা বাকিগুলো খুব সহজ করতে পারো, 12 নম্বর অঙ্কটা দেখো, বলছে কার মান বের করতে বলেছে, বলছে আমাদের বলে দিয়েছে i ইকুয়াল টু √(-1), এটা আমরা জানতাম, এখান থেকে কি বলতে পারি বলো, i স্কয়ার ইকুয়াল টু -1, এটা জানি আমরা। তাহলে কার মান বের করতে বলেছে 1 + i প্লাস 1 + i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস i টু দ্য 4, বলছে এর মান কত হবে, উত্তর চেয়েছে এর মান কত হবে, ওকে। তাহলে দেখো পরিষ্কারভাবে মান একদম খুব সহজ, যারা আমার কনসেপ্টের ভিডিও দেখবে তারা এগুলো চোখ বন্ধ করে এগুলো পেরে যাবে। 1 + i প্লাস i স্কয়ার মানে -1, i কিউব মানে কি বলতে পারি i ইনটু -i, সরি i কিউব মানে i ইনটু i স্কয়ার বলতে পারি, i টু দ্য 4 মানে কি বলতে পারি i স্কয়ার ইনটু i স্কয়ার, আশা করি ক্লিয়ার। 1 + i এটা কি হবে -1, এটা হবে দেখো তো প্লাস i ইনটু i স্কয়ার মানে -1 প্লাস i স্কয়ার মানে -1 ইনটু i স্কয়ার মানে -1, আশা করি ক্লিয়ার। 1 + i -1 এটা কি হবে -i প্লাস এটা কি হবে 1 হলে গুণ করলে হবে 1 হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস 1, কি কাটছে দেখো
অন অন কাটছে, আই কাটছে, পড়ে থাকছে তো 1, তাহলে অন ইজ দ্য রাইট অ্যান্সার। অঙ্ক নাম্বার 12 অন আছে কোথাও, অন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার, সবার বুঝতে পেরেছো? ওকে সবার, নেক্সট অঙ্ক নম্বর 13। 13 শুনবে তো, 13 নম্বর অঙ্কটা বোঝার আগে ছোট্ট একটা জিনিস বোঝাই, ভালো করে শুনবে। আচ্ছা 13 নম্বর অঙ্কটা করার আগে ছোট্ট যে জিনিসটা বোঝাবো, এটা বুঝলে 13 নম্বর 14 নম্বর অঙ্কটা এমনি পেয়ে যাবে। হ্যাঁ আমি বললাম কি z ইকুয়াল টু a প্লাস ib, বললাম এটা একটা কমপ্লেক্স নাম্বার। বললাম কোন শর্তে, কোশ্চেনটা শুনবে ভালো করে, বলছি কোন শর্তে, কোন কন্ডিশনে, কোন শর্তে দিস কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারটা পিওর বিশুদ্ধ হবে, মানে বিশুদ্ধ বাস্তব হবে বা পিওর রিয়েল নাম্বার হবে। তাহলে বলো কোন শর্তে এই কমপ্লেক্স নাম্বারটি বিশুদ্ধ বাস্তব হবে। সরি দেখো, বিশুদ্ধ বাস্তব মানে কি? বিশুদ্ধ বাস্তব মানে হচ্ছে এই আই যুক্ত পার্টটা থাকবে না, পরিষ্কার কথা। আমরা কন্ডিশন বলেছে বিশুদ্ধ বাস্তব হবে, না বিশুদ্ধ বাস্তবের জন্য কি এই আই যুক্ত পার্টটা রিমুভ করতে হবে, থাকবে না, তবে তো জেড ইকুয়াল টু এ পড়ে থাকবে, তবে তো বিশুদ্ধ বাস্তব হবে। তাহলে আমাকে এটাকে রিমুভ করার জন্য কি করতে হবে বলো, বি ইকুয়াল টু 0 বসাতে হবে না। দেখো তো একবার, যদি বি ইকুয়াল টু বসিয়ে দিই তাহলে বলো এই কমপ্লেক্স নাম্বারটা কি আর আই যুক্ত পার্টটা থাকবে? থাকবে না। তো জেড ইকুয়াল টু এ হবে, যেটাই বিশুদ্ধ বাস্তব, যেটা আমাকে বলেছিল। তাই আমাকে পরিষ্কার কথা, কোন শর্তে বিশুদ্ধ বাস্তব হবে, যেহেতু বাস্তব বলেছে তাহলে আই এর পার্টে 0 করার জন্য শর্তটা হচ্ছে বি এর মান 0 বসাতে হবে, মানে আই এর সঙ্গে যেটা আছে সেটাকে 0 করতে হবে। এটা হচ্ছে বিশুদ্ধ বাস্তব হয়ে গেল। ক্লিয়ার? এবার যদি কোশ্চেন ঘুরিয়ে দিত, যদি বলতো যে বলতো কোন শর্তে এই কমপ্লেক্স নাম্বারটি বিশুদ্ধ অবাস্তব হবে। কোশ্চেন শুনবে, বলছে কোন শর্তে এই কমপ্লেক্স নাম্বারটি বিশুদ্ধ অবাস্তব হবে। তাহলে আমাকে একটা কথা তোমরা পরিষ্কার বলো যে বিশুদ্ধ অবাস্তব মানে কি? অবাস্তব মানে হচ্ছে আই থাকবে, তাই তো? বিশুদ্ধ অবাস্তব হবে তাহলে আই থাকবে, আইকে রাখতে হবে, তাহলে এই আইকে তো রাখতে হবে। বলছে বিশুদ্ধ অবাস্তব হবে মানে এটাকে রাখতে হবে, এটা থাকবে। তাহলে কি হবে, জেড ইকুয়াল টু আইবি হতে হবে, আই থাকবে, কিন্তু তাহলে শর্তটা কি এ তো থাকবে না, এ ইকুয়াল টু 0 করতে হবে আমাকে। এটাই হচ্ছে শর্ত, যে আমাকে আই কে রাখতে হবে, বিশুদ্ধ অবাস্তব করতে হবে, তাহলে সে এ কে 0 করতে হবে। শর্তটা কি এ ইকুয়াল টু 0। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? ওকে, যখন অবাস্তব রাখতে বলবে, বিশুদ্ধ অবাস্তব, তখন এটাকে 0 করবো, যখন বিশুদ্ধ বাস্তব করতে বলবে তখন এটাকে 0 করবো। আশা করি ক্লিয়ার। আশা করি 13 নম্বর অঙ্কটা একদম সহজ মনে হবে তোমাদের। এখন দেখেন 13 নম্বর অঙ্কটা দেখো, বলছে একটা কমপ্লেক্স নাম্বার বলেছে a প্লাস আইবি ইন্টু সি প্লাস আইবি। বলছে একটা কমপ্লেক্স নাম্বার a প্লাস আইবি ইন্টু সি প্লাস আইবি। বলছে এই কমপ্লেক্স নাম্বার, বলছে এটা একটা কমপ্লেক্স নাম্বার। বলছে এই কমপ্লেক্স নাম্বারটি কোন শর্তে বিশুদ্ধ বাস্তব হবে, বা বলছে এই কমপ্লেক্স নাম্বারটি বিশুদ্ধ বাস্তব হলে কোন শর্তটা স্যাটিসফাই করবে, বা কোন শর্তে বিশুদ্ধ বাস্তব হবে। তাহলে বিশুদ্ধ বাস্তব মানে কি বললাম বলো, আই থাকবে না, এটা পরিষ্কার আমাদের। তাহলে আমাদের এখান থেকে আগে এটাকে সাজিয়ে নাও, এটাকে গুণ করে নাও। গুণ করলে কি হবে দেখো তো, এ আর সি গুণ করলে এসি, এটা গুণ করলে প্লাস আই এডি, প্লাস এটা গুণ করলে আই বিসি, প্লাস এটা গুণ করলে কত হবে, আই স্কয়ার ইনটু বি। এটা বুঝতে পারলে? একটু সাজিয়ে নাও কমপ্লেক্স আকারে, দেখো কি হবে, এসি প্লাস এই দুটো থেকে আই কমন নিলে কি হবে দেখো, এডি প্লাস বিসি। আসলে ক্লিয়ার? এটা আই স্কয়ার মানে -1 না, আই স্কয়ার মানে -1 তো, আই স্কয়ার মানে -1 তাহলে মাইনাস বি, -1 ইনটু বি মানে মাইনাস বি। আই স্কয়ার হলো -1, দেখো আই স্কয়ার ইকুয়াল -1, এটা কমপ্লেক্স নাম্বারের মেন একটা জিনিস, এটা জানতে হবে। ওকে, এবার দেখো সাজিয়ে নাও। আমি বললাম এটাকে কাছাকাছি রাখবে, তাহলে কি হবে দেখো, এসি মাইনাস বিডি প্লাস এটাকে রাখবো, কি হবে, আই ইন্টু এডি প্লাস বিসি। আশা করি ক্লিয়ার তোমাদের সবার। এবার শোনো, এবার কোশ্চেন কি বলেছে, কোশ্চেনটাকে বোঝো। কোশ্চেন বলেছে যে কোন শর্তে এই কমপ্লেক্স নাম্বার, দেখো তো এটা a প্লাস আই ইন্টু বি, দেখো a প্লাস আই বি আকারে সাজিয়ে নিয়েছি, তাহলে প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বার a আকারে আগে সাজিয়ে নেবে, তাহলে সুবিধা হবে। তার কোশ্চেন বলেছে যে কোন শর্তে এই কমপ্লেক্স নাম্বারটি কি হবে বলতো, বিশুদ্ধ বাস্তব হবে। আচ্ছা বিশুদ্ধ বাস্তব মানে কি বললাম বলতো, আই থাকবে না, তাহলে আই কে এইটাকে রাখতে হবে না, এটাকে আমাকে এ নিয়েও 0 করতে হবে, এটা থাকলে তো আই বাস্তব হবে না, এটা থাকতে হবে শুধু, তাহলে সে এই পার্টটা 0 করতে হবে। একটু আগে বুঝলাম না, বি ইকুয়াল টু 0, তাহলে সেই পার্টটা ইকুয়াল টু 0, তাহলে কত হবে, অতএব অ্যান্সার হবে, শর্তটা হচ্ছে এডি প্লাস বিসি ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের শর্ত। ক্লিয়ার আমাদের কথা? এটা যদি 0 হয়ে যায় তাহলে সেটা থাকবে না, এটা থাকবে, এটা মানে বাস্তব।
আশা করি ক্লিয়ার। 17 হচ্ছে দিস ওয়ান ইকুয়াল টু 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অপশন কোথায় আছে? এডি প্লাস বিসি ইকুয়াল টু 0। এডি প্লাস বিসি, AD plus BC equal to 0. Option D is the right answer. AD plus BC equal to 0. D is the right answer. আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে? কারণ বিশুদ্ধ বাস্তব বলেছিল। আশা করি ক্লিয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্ক হয়ে গেল। ওকে, এবার 14 নম্বর অঙ্ক দেখো। 14 নম্বর অঙ্ক দেখো। 14 নম্বর অঙ্কটা দেখো তো, এই কোশ্চেনটাই বলেছিল কিনা। 14 নম্বর অঙ্কটা দেখো একবার। সেম বলেছিল a plus ib into x minus iy বলেছিল না, আচ্ছা x ই বলেছিল, বাদ দাও, মুছে দিই। 14 নম্বর অঙ্কটা দেখো। a plus ib and x minus iy বলেছিল x minus iy। বলছে কোন শর্তে, কোশ্চেনটা শোনো, বলছে কোন শর্তে এই কমপ্লেক্স নাম্বারটি বিশুদ্ধ অবাস্তব হবে, মানে i কে রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো কি হবে, গুণ করে দাও। x minus iay, আচ্ছা, প্লাস ibx মাইনাস i স্কয়ার by। আসলে ক্লিয়ার গুণটা এবার দেখো, x এই দুটো থেকে i কমন নাও আগের মতো। আচ্ছা, মাইনাস i কমন নাও, কোনো সমস্যা নেই। কি হবে দেখো তো, মাইনাস i কমন নিলে হবে দেখো তো ay মাইনাস bx। আচ্ছা, এটা i স্কয়ার মানে মাইনাস 1, তার মাইনাস আছে প্লাস হয়ে যাবে এটা। আসলে ক্লিয়ার, i স্কয়ার মাইনাস 1 তার মাইনাস আছে প্লাস হয়ে যাবে। এবার কি করব বলো তো, এটাকে পাশাপাশি রাখো, x প্লাস by মাইনাস i ইনটু ay মাইনাস bx। আসলে ক্লিয়ার। দেখো এবার কি বলেছে, বলছে কোন শর্তে এটা বিশুদ্ধ অবাস্তব বা কাল্পনিক হবে। কাল্পনিক মানে অবাস্তব, ঠিক আছে, ইমাজিনারি হবে। তাহলে বিশুদ্ধ অবাস্তব মানে কি আই থাকতে হবে তো, কাল্পনিক মানে অবাস্তব, আই থাকতে হবে। কাল্পনিকের বাংলা হচ্ছে অবাস্তব, মানে আই থাকতে হবে তো। আই থাকতে হবে মানে কি এটাকে রাখতেই হবে আমাকে, অবাস্তব রাখতে হবে। অবাস্তব বলেছে, তাহলে শর্তটা কি এটাকে 0 হতে হবে। এটা যদি 0 হয়ে যায় তাহলে আইটা পড়ে থাকবে, এটা থাকবে না। বিশুদ্ধ বাস্তবটা থাকবে না, তাহলে বিশুদ্ধ অবাস্তব থাকবে, মানে কাল্পনিক হয়ে যাবে। তাহলে আমাদের কথা হচ্ছে এটাকে 0 হতে হবে। তাহলে শর্তটা হচ্ছে দিস ওয়ান ইকুয়াল টু 0, মানে x প্লাস by ইকুয়াল টু 0, এটাকে আমাদের 0 হতে হবে। এটাই হচ্ছে শর্ত, দিস ওয়ান ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা পড়ে থাকবে, তাহলে কাল্পনিক বিশুদ্ধ। ওকে, অপশন কত আছে দেখো তো, x প্লাস by ইকুয়াল টু 0। x প্লাস by ইকুয়াল টু 0, অপশন এ ইজ দ্য রাইট আনসার। আশা করি সবাই তোমাদের ক্লিয়ার হয়েছে, সবাই তোমরা বুঝতে পেরেছো। কার কোনো কোশ্চেন আছে, কার কোনো সমস্যা আছে? ওকে, নেক্সট দেখো 15 নাম্বারটা দেখো। বলছে z ইকুয়াল টু 1 এর অ্যাম্পলিটিউড কত হবে? z ইকুয়াল টু 1, 15 নাম্বার কোশ্চেন। আমি আবারও বলছি, এই যে অ্যাম্পলিটিউড বের করা বা অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট বা থিটা, এটা বের করার জন্য তোমরা অবশ্যই কনসেপ্টের ভিডিওটা দেখবে। কনসেপ্ট পার্ট 2 তে দেওয়া আছে, এটা খুব সুন্দর করে বুঝিয়েছি আমি কি করে আমরা সহজে অ্যাম্পলিটিউড বের করব, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা দেখে নেবে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে সহজে বুঝতে পারবে, ঠিক আছে? দেখো z ইকুয়াল টু 1 কে কি বলতে পারি বলে, 1 কে লিখতে পারি দেখো তো 1 প্লাস 0 ইনটু i। তবে a প্লাস i আকারে সাজালাম বা x প্লাস iy আকারে সাজালাম, দেখো সাজালাম। তাহলে বলো এর যদি অ্যাম্পলিটিউড হবে, কি বলেছে, এর অ্যাম্পলিটিউড বের করতে বলেছে না? তাহলে অ্যাম্পলিটিউড কি হবে দেখো, অ্যাম্পলিটিউড অফ z মানে কি থিটা। আমি বলেছিলাম এটা মানে তো থিটা। এটা গুলো কি হয় বলো, সূত্র কি হয়, tan ইনভার্স y বাই x হয়। আশা করি ক্লিয়ার। বলো y মানে কি হবে এখানে 0 বা x মানে কত 1। যারা বুঝতে পারছো না অবশ্যই কনসেপ্টের ভিডিওটা অবশ্যই দেখবে, আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি এগুলো, ঠিক আছে? তাহলে কত হলো দেখো এখানে, tan ইনভার্স 0। আর সমস্যা হলো এটা tan ইনভার্স 0 তো। এবার দেখো তাহলে 0 tan কত ডিগ্রি মান, এখানে 0 তো, এখানে 0 কি tan 0 ডিগ্রি মান 0 তো, এটাও ক্লিয়ার। তাহলে এই যে আমি যে তোমাদের কনসেপ্ট বুঝিয়েছিলাম যে 0 বা π/4 বা π/3 এগুলো tan কত ডিগ্রি মান হবে সেগুলো আমি বুঝিয়েছিলাম। এগুলো কিভাবে ইউজ করব, কিভাবে অঙ্কের মধ্যে করব সেটা বুঝিয়েছিলাম। ওকে, এবার দেখবো এই যে পয়েন্টটা কোথায় অবস্থান করছে 1,0, দেখো তো 1,0 আছে না এখানে, এটা কোন পাদে বা কোথায় অবস্থান করছে এটা দেখতে বলেছিলাম। তাহলে দেখো তো 1 মানে কোথায় হবে, এখানে। 0 মানে এখানে থাকবে, তার মানে হয় ফার্স্ট পাদে অথবা ফোর্থ পাদে। আচ্ছা, ফার্স্ট পাদে বা ফোর্থ পাদে হলে আমি বলেছিলাম কি হবে বলো তো, থিটা ইকুয়াল টু হবে আলফা ফার্স্ট পাদের জন্য, আর ফোর্থের জন্য হবে মাইনাস আলফা।
তাহলে হয় আলফা বা মাইনাস আলফা বসাবো। আর এখানে বলো তো 0 যেহেতু tan 0 ডিগ্রি মান, তাহলে হবে থিটা। এই আলফা মান কত হবে 0 এখানে, কারণ tan 0 মান 0। যারা বুঝতে পারছো না প্লিজ একবার কনসেপ্টের ভিডিওটা দেখে নিও, 2 নম্বর মানে পার্ট 2 তে এটা আছে, অবশ্যই দেখে নেবে, অ্যাম্পারচুর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা বুঝতে পারছো না অবশ্যই দেখে নেবে। তাহলে এটা কত হবে দেখো, tan ইনভার্স tan 0, মানে আলফা মান হয় -0 বলে 0 বলে একই ব্যাপার। তাহলে কত হবে tan 0 ডিগ্রি 0 ডিগ্রি আছে। তাহলে অ্যাম্পলিটিউড অফ জেড বা থিটা মান কত 0 ডিগ্রি। 0 অ্যান্সার আছে 0, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 0/0 ডিগ্রি। ওকে, আশা করি ক্লিয়ার সবার। যারা বুঝতে পারছো না অবশ্যই কনসেপ্টের ভিডিওটা দেখবে, নাহলে কিন্তু তোমাদের খুবই সমস্যা হবে। 15 হয়ে গেল, 16টা দেখো। 16 নম্বর সেম বলেছে, 16 নম্বর সেম বলেছে যে 16 কোথায় না, মডুলাস বের করতে বলেছে, ভালো কথা বলছে। দেখো খুব সুন্দর অঙ্ক। 16 নম্বর বলছে 1 - i বাই √5 - i√3, √5 - i√3। ওকে, বলছে এর মডুলাস কত হবে। এটা যদি z ইকুয়াল টু এটা হয়, তবে একটু সিম্পল ভাবে লিখি, z ইকুয়াল যদি এটা হয় তাহলে বলো মড z এর মান কত হবে, এটা কোশ্চেন। ওকে, তাহলে বলো আমরা কি বলতে পারি, মড z মানে বোথ সাইডে মড দিয়ে দাও, 1 - i বাই √5 - i√3। আসলে ক্লিয়ার। আচ্ছা দেখো তো দুটো বাই হয়ে আছে না, দুটো কমপ্লেক্স নাম্বার, তাহলে এটা কি বলতে পারি। আমি একটু আগে একটা অঙ্কতে বুঝিয়েছিলাম যে ভাগাকারে থাকলে মডটা ডিভাইড হয়ে যায়, প্রথম অঙ্কটা অর্থাৎ 10 নম্বর অঙ্কটা বোঝানোর সময় বলেছিলাম। বলে এক্সট্রা লিখে দিলাম যে এখানে বললাম না যে মড অফ z1 বাই z2 ইকুয়াল টু মড অফ z1 বাই মড অফ z2। মড যদি থাকে দুটো কমপ্লেক্স নাম্বার ডিভাইড আকারে, সেটা ডিভাইড আকারে ভাগ হয়ে যায়। সেখানে দেখো দুটো কমপ্লেক্স নাম্বার আছে, তাহলে উপরে ভাগ করে দাও মডে, মড অফ 1 - i বাই মড অফ √5 - i√3। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো। ওকে, এবার দেখো সাজিয়ে লেখো, মড 1 প্লাস -1 বলতে পারি। আচ্ছা এই পয়েন্টে লিখছি, সুবিধা হবে বুঝতে। এটাকে লিখতে পারি দেখো তো, মড 1 এটা প্লাস -1 * i বলতে পারি। আশা করি বুঝতে পারলে এটা বাই এটা দেখো কি লিখবো, মড √5 প্লাস -√3 * i বলতে পারি। সাজিয়ে লিখলাম কিন্তু তোমাদের সুবিধার জন্য, যেহেতু মডটা ভাঙাবো সেই জন্য তোমার সুবিধার জন্য এই দুটো আমি সাজিয়ে লিখলাম। এবার দেখো এটা কি বলতে পারতো, মড উঠে গেলে কি হবে, √1² প্লাস -1² নিচে কি হবে বলো, √5² প্লাস -√3। যারা এটা বুঝতে পারছো না মডুলাস কি করে হয়, তারা অবশ্যই কনসেপ্টটা দেখবে, এর মডুলাস অবশ্যই বুঝতে পারবে। হ্যাঁ, তো মডুলাস কি করে রুট হয়ে যায়, কনসেপ্ট না দেখলে কিন্তু বুঝতে পারবে না এগুলো। হ্যাঁ, এটা কি হবে দেখো, √1 + 1 নিচে কি হবে দেখো তো, √5 + 3, তাহলে কত হবে √2/8। আশা করি ক্লিয়ার। আচ্ছা এখান থেকে কি বলতে পারি, √2/8 মানে কি 2/2, তখন √8 মানে 2√2, √2 কাটবে, কত হবে 1/2 ইজ দ্য অ্যান্সার। 1/2 ইজ দ্য রাইট অ্যান্সার, অঙ্ক নম্বর 16। আশা করি সবাই বুঝতে পেরেছো, 1/2 অপশন সি। আশা করি সবাই তোমাদের ক্লিয়ার হয়েছে, সবাই তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো, বুঝতে পারলে। 16 নম্বর হয়েছে ক্লিয়ার। পরের অঙ্ক 17 নম্বরটা দেখো। 17 নম্বরটা বলছে চারটে অপশন দেওয়া আছে, বলছে এই অপশনগুলির মধ্যে কোনটি সত্য। বলছে জেড একটি বিশুদ্ধ জটিল সংখ্যা হলে z - z/0 হবে। এক নম্বর অপশন বলছে, এ নম্বর অপশনটা কি বলছে যে জেড একটি বিশুদ্ধ জটিল সংখ্যা বলেছে। এক নম্বর অপশনটা বলেছে জেড একটি বিশুদ্ধ জটিল সংখ্যা। আচ্ছা জেড একটি বিশুদ্ধ জটিল সংখ্যা মানে কি হবে বলো তো, বিশুদ্ধ বলেছে, জটিল সংখ্যা বলেছে, তাহলে সেই আই যুক্ত পার্ট থাকবে, মানে আইবি থাকবে। এ জেড বলেছে একটা বিশুদ্ধ জটিল সংখ্যা, তাহলে আই থাকবে, এ থাকবে না, বিশুদ্ধ বলেছে। আচ্ছা যদি হয় তাহলে বলছে যে z - z/0 হবে। কি বলেছে যে z - z/এর মান 0 হবে, একটু চেক করে দেখি। আচ্ছা বলো z - z/, কি হবে বলো, z মানে কি ib। আচ্ছা z/ মানে কি বলো তো, z/ মানে কি, এটা is মানে সামনের জন্য চেঞ্জ হবে, তাহলে -ib হবে। চেক করে নেই, -i প্লাস ib। ওকে, তার কথা হবে 2ib। 0 তো হলো না, তাহলে এই অপশনটা ভুল। আমাদের বলেছিল যে z - z/, কি হবে 0 হবে। এক নম্বর অপশন বলেছিল z - z/, 0 হবে, তো 0 তো হলো না, 2i হলো, 2ib হলো, তাহলে 0 হলো না, মানে কি এই অপশনটা ভুল, বি নম্বর অপশন।
বলছে জেড একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা হলে জেড প্লাস জেড বাই জিরো হবে। বলছে জেড একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা হলে, তাহলে বিশুদ্ধ বলেছে তাহলে কি জেড এগুলো কি হবে বলো, এ হবে, আইবি তো হবে না, বিশুদ্ধ বলেছে। আচ্ছা এখান থেকে বলো আমাদের কি বলেছিল দেখাতে, জেড প্লাস জেড বার ইকুয়াল টু জিরো হবে, এটা বলেছিল। ঠিক আছে, চেক করে দেখি হয় কিনা। আচ্ছা বলো জেড প্লাস জেড বার কি হবে? আচ্ছা জেড মানে তো কত, এ প্লাস জেড বার মানে কত, জেড বার মানে এই হবে, কেন আই নেই তাই জেড বারের সাইন চিহ্ন হলো না। জেড বার মানে কি আই এর সামনে সাইন চেঞ্জ হবে, জেড বার মানে কি, জেড বার মানে হচ্ছে আই এর সামনে সাইন চেঞ্জ হবে, এখানে তো আই নেই, তাহলে এই থাকবে, তাহলে জেড বার মানে এ, তার কথা হলো 2a। বলছিল জিরো হবে, জিরো তো হলো না, 2a হলো, তাহলে এটা অপশনটা ভুল। আশা করি বুঝতে পেরেছো, এ আর বি কিন্তু রাইট হলো না। বলেছিল কোনটি সত্য হবে, এ বি কিন্তু সত্য হলো না। পরে অপশন দেখো সি, সি কি বলেছে, সি বলেছে যে কোনো জটিল সংখ্যার বাস্তব অংশ তার মডুলাস থেকে বড় হতে পারে না। মানে কি বলতে চাইছে বোঝো একটু। কোনো জটিল সংখ্যা ধরলাম জেড একটা জটিল সংখ্যা, আমি বললাম 3 প্লাস 4i, বলছে যে কোনো জটিল সংখ্যা, যে কোনো সংখ্যা নিতে পারো, যে কোনো জটিল সংখ্যা নিতে পারো। বলছে এই জটিল সংখ্যার বাস্তব অংশ, এর বাস্তব অংশ কোনটা হয় বলো, এটাকে বলে বাস্তব অংশ, এটাকে বলে ইমাজিনারি অংশ। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে বাস্তব সংখ্যা। বলছে এর বাস্তব সংখ্যা মানে 3 এর মডিউলাসের সঙ্গে, এর মডিউলাসের থেকে বড় হতে পারে না। বলছে কোন একটা জটিল সংখ্যা মানে এটা একটা জটিল সংখ্যা, এর যে বাস্তব অংশ মানে 3, এই জটিল সংখ্যার মডিউলাস থেকে বড় হতে পারে না। মানে এর মডিউলাস মানে মড জেড, ঠিক আছে, এ কিন্তু বড় হতে পারে না, মানে বড় দিয়ে কেটে দিতে হবে। এটা কি সত্যি কিনা চেক করে দেখতে হবে। হ্যাঁ হতে পারে না, এটা হচ্ছে, এটা দেখাতে বলেছে, এটা হলে সত্যি, তাহলে চেক করে নিন। এর মড জেড বের করে নাও, মড জেড কত হয় বলো, রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে কত হবে, রুট ওভার 9 প্লাস 16 মানে রুট ওভার 25 মানে কত 5। তাহলে মড জেডের মান 5। তো তাহলে বলো আমাকে এটা কি সত্যি হচ্ছে কিনা দেখো, 3 গ্রেটার 5, এটা কি সত্যি না মিথ্যা? এটা হতে পারে না, কখনো হতে পারে না। এটা সত্যি, এটা বলছে হতে পারে না বলেছে, তার হতে পারছে না, রাইট অ্যান্সার এটা। অপশনটা ঠিক বলেছে এটা, যে মর্যাদার থেকে এই রিয়েল অংশটা বাস্তব অংশটা বড় হতে পারে না, বড় তো না, হতে পারে না বলছে না, এখানে দেখলাম তো না, সত্যি তো হতে পারে না, তাহলে সত্যি এটা অপশনটা ঠিক বলেছে। আশা করি সবার ক্লিয়ার, সবাই বুঝতে পারছো আমার কথা, ক্লিয়ার? যে এই বাস্তব অংশ এর মডিউলাস থেকে বড় হতে পারে না, এটা বলে দিয়েছে এখানে, পারে না, হ্যাঁ সত্যি তো পারছে না, মডিউলাস 5 আর বাস্তব অংশ 3, কখনো 3 বড় হতে পারে না, এটা কখনো 3 বড় হতে পারে না। রাইট অ্যান্সার, সবার ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে অপশন হতে পারে না, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা পরের অঙ্ক, সূত্র হলো 18 নম্বর। বলছে Z1 Z2 পরস্পর অনুবন্ধী হলে সংখ্যা দেখাও যে Z1 প্লাস Z2 হবে কি। বলছে Z1 Z2 যদি পরস্পর অনুবন্ধী হয় তাহলে দেখাতে বলছে যে Z1 প্লাস Z2 কি হবে। বলছে Z1 আর Z2 অনুবন্ধী হয়, পরস্পর অনুবন্ধী, তাহলে বলছে 19 নম্বর 18 নম্বর সরি, বলছে Z1 Z2 পরস্পর অনুবন্ধী, তাহলে Z1 আর Z2 যদি পরস্পর অনুবন্ধী হয় তাহলে ধরি Z1 ইকুয়াল টু 3 প্লাস 4i। আচ্ছা Z2 কত হয় বলো, যদি অনুবন্ধী তাহলে এর অনুবন্ধী এটা হবে, তাহলে হবে 3 মাইনাস 4i, এর অনুবন্ধী এটা হবে। Z1 Z2 পরস্পর অনুবন্ধী মানে আমরা কি জানি বলো, Z1 ইকুয়াল টু Z2 বার। ওকে, এটা তো জানি আমরা, তাহলে Z1 এটা হলে Z2 এটা হবে, একটু ক্লিয়ার? ওকে, এবার দেখো আমাদের বলছে Z1 প্লাস Z2 মান কত হবে, দেখো Z1 প্লাস Z2 মান কত হবে, যোগ করে দাও কত হবে দেখো, প্লাস 3 প্লাস 4i প্লাস 3 মাইনাস 4i, একটু ক্লিয়ার? যেহেতু পরস্পর অনুবন্ধী তাই হলে গেলে এর অনুবন্ধী এটা হলো। ওকে, আসলে ক্লিয়ার? 4i কেটে গেলে কি হবে 9। 9 হলো মানে হলো কি বলো, 9 হলো মানে হচ্ছে যে বাস্তব হবে, অলওয়েজ বাস্তব হবে এটা। এই যে মানটা বেরোবে তুমি যে কোনো কমপ্লেক্স নাম্বার নিতে পারো। আচ্ছা ধনাত্মক ঋণাত্মক কেন হবে না বলে দিই, আমি যেখানে মাইনাস দিতাম কিছু হতো বলে এখানে মাইনাস, এখানে মাইনাস হতো, তাহলে কিছু হতো মাইনাস মাইনাস হলো মাইনাস 9 হয়ে যেত, তাই না? মাইনাস 9 হয়ে যেত, ওই জন্য মাথায় রাখবে যে স্যার এখানে ধনাত্মক বা ঋণাত্মক কেন হলো না। দেখো আমি এখানে এটাকে চেঞ্জ করতে পারতাম, ধনাত্মক ঋণাত্মক নিতে পারতাম, কোনো ঋণাত্মক আসতো কোনো ধনাত্মক আসতো, সেই জন্য দেখো শুধুমাত্র বাস্তব হবে, ক্লিয়ার? বাস্তব মান হবে, তাহলে বাস্তব ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বাস্তব কত নম্বর অপশনে আছে, অপশন এ। ওকে, আশা করি ক্লিয়ার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক 6 হবে, সরি 3 3 যোগ করে 6 হবে, 6। ওকে, 6 হোক 9 হোক কোনো ব্যাপার না, বাস্তব। ওকে, যোগ করে বিয়োগ করে বাস্তব হবে। দেখো তাহলে অপশন 18 নম্বর অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে।
19 নম্বরটা দেখো, বলছে মনে করো Z1 Z2 দুটি কমপ্লেক্স নাম্বার P1 P2 দ্বারা বিন্দু দ্বারা সূচিত করা হয়েছে, তাহলে এই সামুদ্রিক চিহ্ন দেখানো হলো, তাহলে P3 কি হবে? আচ্ছা এরকম বলেছে। 19 নম্বরটা একটু দেখবেন, ইম্পর্টেন্ট অঙ্ক 19। বলছে যে x অ্যাক্সিস y অ্যাক্সিস, এটা y ড্যাশ, এটা তাহলে বলছে এরকম, বলছে যে একটা কমপ্লেক্স নাম্বার বলেছে এটা, ওকে, এটা বলেছে একটা সামুদ্রিক বলেছে, ঠিক আছে, একটু ভালো করে আঁকতে হবে। হ্যাঁ, বলছে সামুদ্রিকের, বলছে যে এটা P1 বিন্দু, এটা P2 বিন্দু, বলছে এটা P3 বিন্দু। বলছে এই P1 বিন্দু যদি Z1 কমপ্লেক্স নাম্বার দ্বারা সূচিত করা হয় এবং P2 বিন্দু যদি Z2 কমপ্লেক্স নাম্বার দ্বারা সূচিত করা হয়। পরিষ্কার বলছে যে P1 বিন্দু যদি Z1 কমপ্লেক্স নাম্বার দ্বারা সূচিত করা হয় এবং P2 বিন্দু যদি Z2 কমপ্লেক্স নাম্বার দ্বারা সূচিত করা হয়, তাহলে এই P3 বিন্দু কোন কমপ্লেক্স নাম্বার দ্বারা সূচিত করা হবে এটা বলতে চাইছে। ধরলাম এটা কোন কমপ্লেক্স নাম্বার দ্বারা সূচিত করা হবে, এটা বলে করতে বলেছে। হ্যাঁ, আচ্ছা এই P3 বিন্দু কোশ্চেনটা বোঝো আগে। বলছে P1 আর P2 যদি Z1 Z2 কমপ্লেক্স নাম্বার দ্বারা সূচিত করা হয়, তাহলে বলো P3 বিন্দুটি কোন কমপ্লেক্স নাম্বার দ্বারা সূচিত করা হবে। ওকে, আর এই আকারটাকে বলেছে একটা সামান্তরিক। এটু ক্লিয়ার? ওকে, তাহলে যদি এটা সামান্তরিক বলেছে মানে বলতে পারি দেখো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটু ক্লিয়ার? তাহলে এই বিন্দুটা বলো কত হবে? এই বিন্দু ধরলাম আমি সি হলাম। এবার বলো এই পয়েন্টটা কি মূল বিন্দু, কত হবে বলো? 0,0। এটু ক্লিয়ার? আচ্ছা বলো এই P3 কোন বিন্দু দ্বারা, না P3 P3 কোন কমপ্লেক্স নাম্বার দ্বারা সূচিত হবে বলেছিল, উত্তর চেয়েছিল। এটা কোন কমপ্লেক্স নাম্বার দ্বারা সূচিত হবে? ধরলাম এটা Z দ্বারা সূচিত হবে, ধরলাম। তাহলে এই Z এর মানটা আমাকে বের করতে হবে, তাই তো? Z এর মানটা বের করতে হবে, ওটাই অ্যানসার। যেটা আমরা ধরলাম এটাকে। আচ্ছা বলো এই যে P1 P2, এই P1 P2 এর মধ্যবিন্দু C নাম। আবার দেখো তো P3 এখানে O, এটার নাম O অরিজিন, তাহলে P3 O এদের মধ্যবিন্দু C। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? একটা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে মানে কি? P1 P2 মধ্যবিন্দু C এবং P3 O এর মধ্যবিন্দু C। তাহলে বলো এটার মধ্যবিন্দু এটা এবং এটার মধ্যবিন্দু এটা যদি হয়, তাহলে পরিষ্কারকে বলতে পারি এটা কথা আমরা যে এটার মধ্যবিন্দু এটা, মানে মধ্যবিন্দুর সূত্র কি ছিল বলো? x1 + x2/2, মানে কি বলতে পারি? z1 + z2/2 এটা। আচ্ছা এক প্রথম কোঅর্ডিনেটটা নিলাম, পরে কোঅর্ডিনেটগুলো নিলাম না। এটার ক্ষেত্রে কি হয় বলো? এর মধ্যবিন্দু C, এটার ক্ষেত্রে O আর P3 এর ক্ষেত্রে, তাহলে বলতে পারি দেখো তো O + z + 0/2 z প্লাস, এটা বলতে পারি দেখো। আমরা একটা করে কোঅর্ডিনেট নিলাম, দুটো করে কোঅর্ডিনেট নিলাম না, ঠিক আছে? যেহেতু মধ্যবিন্দু একই বিন্দু তাই ইকুয়াল করে দিলাম। এবার দেখো দুটো কাটবে, তাহলে করে থাকবে দেখো তো z1 + z2 = z। তাহলে আমাদের মান বের করতে পেরেছিলাম বলো এই z এর মান কত হবে? এই z এর মান কত হবে? z1 + z। অপশন কত আছে? z1 + z2, দেখো অপশন 19, অঙ্ক নাম্বার 19, z1 + z। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, z1 + z। আশা করি ক্লিয়ার। পরে অঙ্ক 20 নাম্বারটা দেখো। 20 নাম্বারটা দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ 20 নাম্বারটা বলছে জেড এবং অন্য একটি জটিল সংখ্যা, যে কোনো জটিল সংখ্যা বলছে, শুনো 20 নাম্বারটা বুঝবে। বলছে একটা কমপ্লেক্স নাম্বার সেট এবং অন্য যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যাদের পূর্ণাঙ্কের যোগফল পাই, তাহলে অন্য জটিল সংখ্যাটা কত হবে? ভালো করে শুনবে। বলছে জেড একটি জটিল সংখ্যা এবং অন্য একটা জটিল সংখ্যা, ধরলাম অন্য জটিল সংখ্যাটা কত? ধরলাম অন্য জটিল সংখ্যাটা Z1। এই Z1 এ কিন্তু মান বের করতে দিয়েছে, এর মান বের করতে দিয়েছে। বলছে Z এবং অন্য একটি জটিল সংখ্যা যেটা Z1 যাদের পূর্ণাঙ্কের যোগফল পাই। আচ্ছা পূর্ণাঙ্ক মানে কি? পূর্ণাঙ্ক মানে থিটা, অ্যামপ্লিটিউড। ওকে, তাহলে এর যে থিটা এবং এর যে থিটা যাদের যোগফল বলে যে পাই। এটু ক্লিয়ার? তাহলে Z একটা কমপ্লেক্স নাম্বার, এর ধরলাম পূর্ণাঙ্ক বা থিটা বা অ্যামপ্লিটিউড, বা এটা ধরলাম থিটা, এবং অন্য একটা জটিল সংখ্যা যেটা ধরেছিলাম Z1 তার আমি পূর্ণাঙ্ক অর্থাৎ কোণ অর্থাৎ অ্যামপ্লিটিউড ধরলাম θ1। আমাদের কোশ্চেন বলেছে এর পূর্ণাঙ্ক এবং এর পূর্ণাঙ্ক যোগফল হচ্ছে কত? পাই। তার মানে এটা প্লাস এটা, অর্থাৎ এটা প্লাস এটা ইকুয়াল টু পাই, এটা বলে দেওয়া আছে। আমাকে কার মান বের করতে হবে? এই অন্য জটিল সংখ্যা তার মান বের করতে হবে। ক্লিয়ার? Z1 এর মান বের করতে হবে। আচ্ছা আচ্ছা আমি আমাদের মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মেট বা তার আগে একটা পোলার ফর্ম লিখেছিলাম যে z = r * cos θ
প্লাস আই সাইন থিটা, এটা আমরা জানতাম। আচ্ছা যারা থিওরি পড়েন অবশ্যই থিওরিটা দেখে নেবে, হ্যাঁ এগুলো করানো আছে আমার। এটা আমরা জেড ইকুয়াল টু এটা পোলার ফর্ম লিখতে পেতাম, এটা পোলার ফর্ম বলে কমপ্লেক্স নাম্বার, এটা আমরা জানি। আর কি জিনিস আমরা সব বলেছি, থিটা কি জিনিস সব বলেছি আমি, হ্যাঁ cos থিটা sin থিটা কোথা থেকে আসলে সব বুঝিয়েছি, তোমরা দেখবে। হ্যাঁ আচ্ছা এটা বলতে পারি, ওকে। আচ্ছা বলো z1 কি বলতে পারি বলো তো, r ইনটু cos থিটা 1 প্লাস i থিটা 1 বলতে পারি কিনা বলো, বলতে পারি কিনা, এটা বলতে পারি তো, এটা অবশ্যই বলতে পারি। আশা করি সবার ক্লিয়ার, বুঝতে পারলে, তাই এটা বলতে পারি। আচ্ছা বলো এখান থেকে থিটার মান কত, এখান থেকে বলতে পারি থিটা 1 এর মান কত, এখান থেকে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে থিটা 1 এর মান কত, দেখো থিটা 1 ইকুয়াল টু পাই মাইনাস থিটা বলতে পারি কিনা বলো, থিটা 1 এর মান বলতে পারি পাই মাইনাস থিটা, ওকে এখানে বসিয়ে দাও r ইনটু cos পাই মাইনাস থিটা প্লাস i sin পাই মাইনাস থিটা বলতে পারি কিনা বলো, যেটার মান এটা, একটু ক্লিয়ার কি বুঝতে পারলে? এবার জানতে হবে cos পাই মাইনাস থিটার মান কত। যারা ত্রিকোণমিতি জানো না, এখানে আমি ত্রিকোণমিতির এটা কত হবে এর মান আমি কি করে বের করতে হয়, আমি এটা ত্রিকোণমিতির ভিডিও তোমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে। যারা জানো না এটা এর মান কত হবে, এর মান কত হবে, কি করে বের করতে হয়, এর একটা ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশন লিংকে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে, তাহলে পরিষ্কার বুঝতে পারবে। হ্যাঁ আমি একবারে করে দিচ্ছি, দেখো r ইনটু, এটা জানো না ভিডিওটা অবশ্যই দেখে নেবে, cos অফ পাই মাইনাস থিটা হবে মাইনাস cos থিটা প্লাস i sin পাই মাইনাস থিটা হবে sin থিটা, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস থাকবে। কেন হলো এটা তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে, তাহলে সহজে বুঝতে পারবে, ঠিক আছে? আশা করি এইটুকু ক্লিয়ার। এবার দেখো যেটা বোঝাবো ভালো করে শুনবে। আচ্ছা বলো তো এই পুরোটা থেকে মাইনাস কমন হলো, তাহলে কি হবে, দেখো z1 ইকুয়াল টু মাইনাস r ইনটু কি হবে, এটা এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে না, হবে cos থিটা মাইনাস i sin থিটা, তাই হবে কিনা বলো, তাই হবে তো? এবার একটু ভালো করে শুনবে প্লিজ। আচ্ছা বলো z যদি এটা হয়, এটা যদি z হয়, তাহলে বলো তো এর অ্যাম্পলিটিউড কি হবে, z বারটা কত হবে, এর অ্যাম্পলিটিউড z বার কত বলো তো, z বার মানে কি i এর সামনে sin চেঞ্জ হয়ে যায় না, তাহলে কত হবে দেখো তো, r ইনটু cos থিটা মাইনাস i sin থিটা হবে কিনা বলো, এটা কে কে বুঝতে পারলো না বলো, z যদি এটা হয় তাহলে z বার কত হবে, r ইনটু cos থিটা মাইনাস i sin থিটা, i এর সামনে sin হবে, কেন কনজুগেট করলাম বা অনুবন্ধী করলাম, তাহলে z বার এটা হবে, এটা z হলে, তাহলে প্রথম কথা দেখো তো এটা এটা সেম বুঝতে পারছো কিনা বলো, দেখো তো এটা আর এটা কি সেম কিনা দেখো তো একবার, r ইনটু cos থিটা মাইনাস i sin থিটা মানে কি z বার না, পরিষ্কার বলতে পারলাম, দেখো z ইকুয়াল টু মাইনাস z বার। এটা ক্লিয়ার বুঝতে পারলে কিনা বলো, বুঝতে পেরেছো? তাহলে z1 এর মান বের করতে ছিল, কত মান পেলাম, মাইনাস z বার, ইজ রাইট অ্যানসার মাইনাস z বার, z1 এর মান বের করতে দিয়েছিল, মাইনাস z বার অপশনে আছে, অপশন বি ইজ দা রাইট অ্যানসার। আশা করি সবাই ক্লিয়ার, সবাই তোমরা বুঝতে পেরেছো, আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা হয়নি। ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ওকে? তোমরা ভালো করে বুঝবে, ভালো করে বুঝতে পারবে, আশা করি কারো কোনো বুঝতে সমস্যা হয়নি। এই যে অঙ্কটা বললাম এই অঙ্কটা অত্যাধিক ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমরা বুঝতে পেরেছো, আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই কনসেপচুয়াল ইম্পর্টেন্ট অঙ্ক, ওকে? আশা করি দেখো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে 20 পর্যন্ত থাক, তোমাদের এরপরে ভিডিওতে আমি সম্পূর্ণ শেষ করে দেবো, ঠিক আছে? আর কয়েকটা অঙ্ক আছে, 30 পর্যন্ত আছে, আমি আর 10টা অঙ্ক পরে ভিডিওতে করে দেবো, ঠিক আছে? ওকে টাটা, আজকে দেখা, আজকে এই পর্যন্ত থাক। অবশ্যই তোমাদের বুঝতে পারছো খুবই গরম, আর ভিডিও কন্টিনিউ করা খুব কষ্টের ব্যাপার, তোমরা প্লিজ আমার সঙ্গে থাকবে, আমি তোমাদের জন্যই শুধু ভিডিও করছি, তোমাদের ভালো লাগছে আমার ভিডিও, আমি রেসপন্স ভালো পাচ্ছি বলে ভিডিও করছি, ঠিক আছে? বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, অবশ্যই আমার সঙ্গে থেকেও শেয়ার করবে, লাইক করবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা নতুন, ওকে? টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।